সকালবেলা ঘুমিয়েছিলাম, তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে রাগী কণ্ঠে আমাকে বলতে লাগলো, কিরে, তুই এখনো পর্যন্ত ঘুমিয়ে আছিস? আর আমি শেষ। কখন থেকে তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, এতগুলো কল দিলাম, কিন্তু তুই কল রিসিভ করছিস না কেন? "আহ, উম, আসলে দোষ, অনেক রাতে ঘুমিয়েছি তো, তার জন্য সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। উম, তো 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটে আসছি।" হারামজাদা, তুই আমাকে 5 মিনিটের কথা বলছিস, আবার 10 মিনিটের কথা বলছিস? তাড়াতাড়ি আয়, আর যদি না আসিস তাহলে কিন্তু আমি ভেতরে চলে আসবো, আর আন্টিকে উল্টাপাল্টা সব কিছু বলবো। আমি আর কোনো কিছু না বলে কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে নিচে নামলাম। নিচে নামার পর দেখলাম দাঁড়িয়ে আছে সে। দাঁড়িয়ে আছে, ছেলেদের মতো শীষ দিচ্ছে। আমি তখন বললাম, কিরে, তুই এভাবে ছেলেদের মতো শীষ দিয়েছিস কেন? প্লিজ দোস্ত, এভাবে বাসার সামনে শীষ দিস না। তোকে এভাবে দেখে মানুষ অনেকভাবে তাকিয়ে থাকে, মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে। আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। কাউকে জবাবদিহিতা করতে হবে নাকি? এখন এসব কথা না বলে তাড়াতাড়ি চলে আসিস ভার্সিটির। দেরি হয়ে গেল। কই, আর তুই আমার জন্য বাসার সামনে গিয়ে ওয়েট করবি, আর সেখানে কিনা আমাকে ওয়েট করতে হয়? আসলে আমি দুটো স্পেশাল, তার জন্যই। তুই চিন্তা করিস না, এখন থেকে আমি চেষ্টা করব তোর বাসার সামনে যাওয়ার জন্য, কিন্তু না পারলে তো আর নাই। আমি মেঘলার সঙ্গে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করেই একটা মেয়ের সঙ্গে আমার ধাক্কা লেগে যায়, আর মেয়েটা নিচে পড়ে যায়। আমিও টাল সামলাতে না পেরে মেয়েটার উপরেই পড়ে যাই। আমি মেয়েটার উপরে পড়ে আছি, মেয়েটা একটা লাল ড্রেস পরে আছে, যেটা দেখতে অনেক সুন্দর। আমি মেয়েটা ঠোঁটের কাছাকাছি আছি, মেয়েটার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। তখনই মেয়েটা আমার দিকে রাগী কণ্ঠে তাকিয়ে বলতে শুরু করলো, এই যে মিস্টার, আপনি কি এখনো আমার উপর শুয়ে থাকবেন নাকি? আপনার কি লজ্জাশরম বলতে কোনো কিছু আছে? একটা মেয়ের উপর এভাবে পড়ে গেছেন, দুর্বল শরীর নিয়ে চলাফেরা করেন কেন? আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। উঠে পড়ার পর দেখলাম মেঘলা আমার দিকে আগের দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারলাম না মেঘলা কেন আমার দিকে তাকিয়ে আছে। তখন মেঘলা নিজেই মেয়েটাকে তুলে ফেললো। তোলার পর আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখতে পেলাম মেয়েটা লাল একটা ড্রেস পরেছে, দেখতে অনেক সুন্দর। মনে হচ্ছে বিধাতা তাকে নিজের হাতে সৃষ্টি করছে। কেউ এতটা সুন্দর হতে পারে, যেটা এই মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না। প্রথম দেখায় মেয়েটার উপর ক্রাশ খেয়ে গেছি, অনেক ভালো লাগছে। এখন মেয়েটা আমাকে আবারও বলতে লাগলো, এই যে, আপনি কি চোখে হাত দিয়ে ঘুরেন নাকি? দেখতে পান না নাকি? দেখেও না দেখার ভান করে থাকেন। একটা মেয়ের উপর এভাবে পড়ে গেছেন, আপনার কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? ফাজিল কোথাকার! মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? এই যে সুন্দরী, আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন সুন্দরী? হ্যাঁ, সুন্দরী মেয়েদের এভাবে রাগী কথা বলা আসলেই মানায় না, না হলে তো মেকআপ নষ্ট হয়ে যাবে। আর মেকআপ নষ্ট হলে একদমই বাজে দেখায় আপনাকে। শাহরিয়ার, আর ঝগড়া করিস না। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আসিস? ও আমার ছোট বোন, আমার সাথে দেখা করতে এসেছিল, আর তুমি না বুঝে তাকে ধাক্কা দিয়েছিস। আর নীলা, ও হচ্ছে শাহরিয়ার, আর ও নীলা। তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই? একটা মেয়ের উপর এভাবে পড়া লাগে নাকি? আর তুই কি দেখে চলতে পারিস না? চোখ কি হাতে নিয়ে ঘুরিস? তুই জানিস না এই নীল কিরকম? ও একটা বজ্জাত, কি পরিমাণের রাগী সেটা তুই ভাবতেও পারবি না। এরকম রাগী মেয়ে তো আমি এতদিন খুঁজছিলাম মনে মনে। যা, অবশেষে পেয়েই গেলাম। তোর বোন হয়েছে দেখে কি হয়েছে? তোর বোনকে আমি যথেষ্ট সম্মান করে উপর থেকে উঠে উপরে উঠে গেছে না? অন্য কোনো ছেলে হলে তো চান্স পেত। কি সব অসভ্যের মতো কথা বলছিস? আর এসব শুনতে পারে নীলা তাকে কিন্তু খুন করে ফেলবে। এমনকি সে আমার ছোট হলেও আমি তাকে দেখে ভয় পাই। ও ভীষণ রাগী একটা মেয়ে, রাগের কারণে যেটা ইচ্ছা সেটাই করতে পারে। আমি মেঘলার সঙ্গে কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসলাম। আর আমার আগে নীলা ভার্সিটিতে এসছে। হয়তো এই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছে, ফার্স্ট ইয়ারে। আমার কথাটা মিথ্যে হলো না, সে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে যেতে শুরু করলো। মেঘলা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছে। মেঘলা, আমি আরো কয়েকজন মিলে একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তখন রাজীব আমাদেরকে বলতে লাগলো, দোস্ত, এখানে একটা কাহিনী আছে। সেটা হলো, এই ভার্সিটিতে সবাই মোটামুটি রিলেশনশিপে আছে, শুধুমাত্র শাহরিয়ার এখনো পর্যন্ত রিলেশন করতে পারলো না। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। আর যেই পর্যন্ত আমি আছি সেই পর্যন্ত শাহরিয়ারকে কোনো রিলেশন করতে দেব না, বুঝতে পেরেছিস? কেন তুই শাহরিয়ারকে রিলেশন করতে দিবি না? তুই কি শাহরিয়ারকে পছন্দ করিস?
সেটা শাহরিয়ারের সামনে সরাসরি বল, আমাদের সামনে বল। তুই কেন শাহরিয়ারকে রিলেশন করতে দিবি না সেটা বল। আরে না, ওরকম কোনো কিছু না। আমি আর শাহরিয়ার খুবই ভালো বন্ধু। কি বলি, শাহরিয়ার আর আমার ইচ্ছে হলো আগে আমার বিয়ে হবে, তারপর শাহরিয়ার যেটা ইচ্ছা সেটা করতে পারবে, কিন্তু আমার বিয়ে হওয়ার আগে শাহরিয়ার কোনো কিচ্ছু করতে পারবে না, এটা 100%। এটা কোনো কথা হলো? তোর মতো বান্ধব যেন কোনো ছেলের কপালে না আসে, কারণ তুই একটা অকর্মার ঢেকি আর একটা আপদ। আর এই আপদ যেন কারো কপালে না আসে। সে হারিয়ে কপালে গেছিস, শাহরিয়ারের কপালে থাক। তোরা কি থামবি? এ চুপ। আজাইরের কথাবার্তা শুনলে কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আমি আছি পরীক্ষার টেনশনে, আমি পাশ করবো কিভাবে সেই চিন্তা করছি, আর তোরা এসব আজাইরের কথাবার্তা শুরু করে দিয়েছিস। ঠিক আছে, চল সবাই মিলে ক্লাসে যাই। আর আজকে তো পরীক্ষা আছে, দেখা যাক পরীক্ষার খাতায় কে কি লিখতে পারে। আর মেঘলা দোস্ত, আজকে প্লিজ আমাদের দেখাবি? এরপর সবাই মিলে ক্লাসের দিকে যেতে লাগলো। আমি সবার পেছনে আছি, আমার চোখ জুড়ে শুধু নীলাকেই খুঁজছে, নীলাকেই খুঁজে বেড়াচ্ছে। নীলা তার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। সবাই চলে যাওয়ার পরে নীলার কাছাকাছি আসলাম। নীলা আমাকে দেখে কিছুটা এগিয়ে আসলো। এগিয়ে আসার পর আমাকে বলতে লাগলো, এই যে আপনি আপনি আমার বোনের বন্ধু দেখে আপনাকে আমি ক্ষমা করে দিব, এটা ভুল ভাবলেন। আপনি আমাকে সরি বলুন, নাহলে কিন্তু এটা অনেক বিপরীত হয়ে যাবে। আপনার কিন্তু খবর করে ছাড়বো। দিনে এত খবর খবর হয়, তার মাঝে না হয় আমারও একটা খবর বের করে হবে, তাতে তো কোনো সমস্যা হবে না, তা না মিস নীলা? আপনি ফার্স্ট ইয়ারে আজকে প্রথম ক্লাসে আসলেন, অথচ আপনার মধ্যে কোনো নার্ভাস কাজ করছে না। বিষয়টা সত্যি অবাক করার ঘটনা। আপনার সঙ্গে এরকম ঝামেলা হয়েছে, তারপর আবার নার্ভাস কাজ কি করে করবে? আপনার উপর আমি এমনিতেই রেগে আছি। এসব উল্টাপাল্টা কথা বলবেন না আমার সামনে। যান এখান থেকে। কে আসতে বলছে আমাদের এখানে ফালতু? আমি নীলার কাছাকাছি এগিয়ে যেতে শুরু করলাম, আর নীলা আমাকে এভাবে এগিয়ে আসতে দেখে পেছনে যেতে শুরু করলো। আর আমি এগিয়ে যেতে যেতে নীলা একদম দেয়ালের সঙ্গে লেগে গেছে। এরপর আমি নীলার ঠোঁটের কাছাকাছি গিয়ে থেমে গেলাম, আর সে সময় নীলা চোখ বন্ধ করে নিল। এরপর আমি তার সামনে এসে তার চুলগুলোকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলাম। ক্লাসে এসে যথারীতি পরীক্ষা দিলাম। মেঘলা আমাকে তার খাতা দিয়ে হেল্প করেছে। ক্লাস থেকে বের হওয়ার পরে মেঘলা তখন আমাকে বলতে লাগলো, দোস্ত, আমার একটু সমস্যা হয়েছে রে, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আজকে আড্ডা দিতে পারলাম না, আল্লাহ হাফেজ, আমি গেলাম। এই বলে মেঘলা চলে গেল। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছি তার কি সমস্যা হয়েছে। এরপর আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে লাগলাম ভার্সিটির গেটের সামনে বসে। হঠাৎ হঠাৎ করে দেখতে পেলাম নীলা ক্লাস থেকে বেরোচ্ছিল। তখনই কয়েকটা ছেলে তাকে ঘিরে ফাজলামি করছে, নানান ধরনের কথা বলছে। ছেলেরা বলছে, হাই সুন্দরী, আজকে ভার্সিটিতে প্রথম আসলে আর অথচ আমাদেরকে সময় দেবে না? এরকম তো কত হতে পারে না। সিনিয়রদেরকে সম্মান না দিলে তো অনেক সমস্যায় পড়তে হয়, সেটা তো একটু হলেও ভালো করে জানো। দেখুন, আমার সঙ্গে এরকমভাবে কথা বলবেন না। আমার আপু কিন্তু এই ভার্সিটিতে পড়ে। আমি কিন্তু আমার আপুর কাছে সব কিছু বলে দিব। আপু কিন্তু আপনাদের থেকে অনেক সিনিয়র, ফাইনাল ইয়ারে পড়ে। হ্যাঁ জানি তো, তোমার আপুকে দেখলাম তো তোমার সঙ্গে, তাই তো আসলাম তোমার সঙ্গে একটু রোমান্স করতে। আর তোমার আপুর সঙ্গে আমাদের অনেক কাহিনী আছে, এটাকে পেলে তো আমরা কি যে করতাম সেটা তো আর এখন বলবো না। এখন না হয় তোমাকে একা পেয়েছি, এখন তোমাকে দিয়ে কাজ চালিয়ে নেব। প্লিজ আমার সঙ্গে এরকম করবেন না। আমার সঙ্গে শুধু শুধু কেন এমনটা করছেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমাকে প্লিজ ছেড়ে দিন। এরপর আমি এগুলো দেখে আর থাকতে পারলাম না। আমি সরাসরি নীলার কাছে চলে আসলাম। নীলার কাছে আসার পর দেখতে পেলাম ছেলেগুলো আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমি তাদের বলতে লাগলাম, কিরে, আমার ভার্সিটিতে তুই এইভাবে মেয়েদের র্যাগিং করছিস? তো সাহস তো কম নয়, হ্যাঁ? জুনিয়র হয়ে এরকম করছিস? ভালো করে বলছি, রেখে ছেড়ে দে। আমি ছাড়বো না, তাতে তোর কি? তুই আমার এক ব্যাচের সিনিয়র দেখে তোকে এত সম্মান দিয়ে কথা বলতে হবে? তুই কে রে, তোকে সম্মান দিতে হবে? তুই জানিস আমি কার ভাই? আমি হলাম এই ওয়ার্ডের কমিশনারের একমাত্র ছোট ভাই। সাবধানে কথা বলবি। মতরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে তোর ভাইয়ের হুমকি দেখাস? হ্যাঁ, তোর ভাই উল্টো আমাকে সালাম দিয়ে চলাফেরা করে। এই বলে আমি মুন্নাকে উল্টাপাল্টা মারতে শুরু করলাম, আর সঙ্গে যারা ছিল ওদেরকে সহ মারলাম। আর মারামারির শেষ পর্যন্ত ওরা আমার সঙ্গে না পেরে দৌড়ে ভার্সিটি থেকে বের হয়ে গেল। এরপর আমি দেখলাম প্রিন্সিপাল আমার কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। এরপর আমি তাকে বলতে লাগলাম, স্যার, এখানে আমার কোনো দোষ ছিল না। মুন্না নীলাকে বিরক্ত করছিল, র্যাগিং করছিল, আর আমি হেল্প করতে এসেছিলাম। এরপর আমাকে বাজে বাজে কথা বলে তারা, তাই ওদেরকে মেরেছি। হ্যাঁ, সবটাই দেখেছি। নীলা,
তোমার কি কোনো কিছু বলার আছে? তোমার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমার সামনে এসে বলো, নির্ভয়ে। শাওরিয়ার যেটা বলেছে সেটা কি সত্যি বলেছে? আমি দেখতে পেলাম নীলা স্যারের কাছাকাছি আসলো। আর স্যারের কাছাকাছি আসার পর স্যারকে যে কথাটা বললো সেই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মুহূর্তের মধ্যেই কেমন যেন সবকিছু থেমে গেল। এরকমটাই মনে হচ্ছে, কি করে পারলো এরকম একটা মিথ্যে কথা বলতে নীলা? হ্যাঁ, স্যার, এখানে সম্পূর্ণ তো শাহরিয়ারের। শাহরিয়ার ওদের সঙ্গে শুধু শুধু ঝামেলা করতে গেছেন, আর এখন আপনি এসেছেন, আপনি কি ওকে কোনো কিছু বলবেন? বাট কিছু দিতে পারেন, সেজন্য আমাকে দিয়ে সব মিথ্যা কথা বলাবে। নীলা তুমি সব কি বলছো? আমি তো তোমাকে কোনো কিছুই করতে বলিনি, উল্টো আমি তোমাকে বাঁচাতে এসেছিলাম। আর তুমি স্যারকে কেন মিথ্যে কথা বলছো? স্যার বিশ্বাস করুন, এখানে আমার কোনো দোষ ছিল না। চুপ। আর একটা কথা বলবে না তুমি। তোমাকে আমি ভালো ভেবেছিলাম, সবার থেকে আলাদা মনে করতাম, কিন্তু তুমি সে বকাটে ছেলেদের মতো হয়ে গেছো। দেখো শাওরিয়ার, এটা কিন্তু তোমার লাস্ট ওয়ার্নিং। ভার্সিটিটা মারামারি করার জায়গা নয়। তুমি শুধু শুধু ঝামেলা করবে আর আমি এগুলো সহ্য করব, এরকমটা কখনই হবে না। এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি তোমার নামে কোনো কিছু শুনি, সোজা ভার্সিটি থেকে বের করে দেব। স্যার এই কথা বলে সেখান থেকে চলে গেলেন। অফিস রুমে আমি আর একদিকে নীলার দিকে তাকিয়েছিলাম। নীলা আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে শুরু করলো। আমি তাকে কোনো কিছু বললাম না, চুপচাপ বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। মা আমার জন্য খাবার নিয়ে আসলো। মা আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোর? তোর কি কোনো সমস্যা হয়েছে? আমাকে বল। না মা, আমার কোনো কিছু হয়নি। তুমি শুধু শুধু টেনশন করো না তো। আসলে বাইরে থেকে খেয়ে আসছি তো, সেই জন্য আর কি। এখন খাবো না, একটু পরে খাবো। তুমি যাও, শুয়ে থাকো। এমন ভার্সিটি থেকে আসার পরে মুখ গোমরা করে আসিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে? দেখ, আমার কাছে কোনো মিথ্যা কথা বলবি না। তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো একটা বিষয় নিয়ে টেনশনে আছিস। কি হয়েছে বল আমাকে, দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। আম্মু তুমি শুধু শুধু এত কোনো কথা বলছো? বলো তো। সত্যি বলছি, আমার কোনো কিছু হয়নি। তুমি এখন এখান থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। আমার মাথা ব্যথা হচ্ছে, প্লিজ। এরপর আম্মু আর কিচ্ছু বলো না। আম্মু এখান থেকে চলে গেল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে চুপচাপ খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর দেখতে পেলাম যে আমার বান্ধবী মেঘলা আমাকে কল দিয়েছে। মেঘলা কয়েকবার কল দিয়েছে, আমি রিসিভ করিনি। শেষ পর্যন্ত থাকতে না পেরে রিসিভ করলাম, কারণ আমি জানি যে পর্যন্ত আমি কল রিসিভ না করবো সে পর্যন্ত মেঘলা কল দিতে থাকবে। মেঘলা আমাকে ওপাশ থেকে বলতে লাগলো, কি শাহরিয়ার, আমি যে সেই কখন থেকে তোকে কল দিচ্ছি, তোর কি কল ধরার কোনো প্রয়োজন মনে হচ্ছে না? কি হয়েছে তোর? আর ভার্সিটিতে কি কোনো সমস্যা হয়েছে? আমার কানে কিন্তু খবর এসেছে। হ্যাঁ তাহলে তো শুনেছিস, তাহলে আবার কেন আমাকে শুধু শুধু জিজ্ঞেস করছিস? আর সবকিছু অন্যায় তো আমি নিজে করি, এখানে কারো কোনো দোষ ছিল না, বুঝতে পারছিস? তুই কি নীলাকে কোনো মিথ্যা কথা স্যারের কাছে বলতে গিয়েছিলি? তুই মুন্নার সঙ্গে ঝামেলা করেছিস, তোর কারণে এখানে নীলাকে টেনে আনার দরকার কি ছিল? আমি মেঘলার কথা আর কোনো কিছু বললাম না, কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে ফোনটা সুইচ অফ করে ফেললাম। স্যার যার জন্য এত কিছু করতে গেলাম, সেই সহ তার বোন উল্টো আমার সঙ্গে উল্টোপাল্টা কথা বলছে। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা আমি রাজীবের সঙ্গে আড্ডা দিতে বের হলাম। মনটা ভালো নই, শুধু শুধু নিজের ওপর দোষ নিলাম। রাজীব আমার সঙ্গে দেখা হওয়ার পরে মন্টু মামার দোকানে নিয়ে গেল। আর মন্টু মামার দোকানে যাওয়ার পরে দুজন মিলে চা খেতে লাগলাম। সেই সময় রাজীব আমাকে বলতে লাগলো, দোস্ত, আমি কিছু জানি যে তুই এখন কোন বিষয় নিয়ে টেনশন করছিস। দেখ, তোকে আমার একটা কথা বলার আছে। সেটা হলো, তুই যতটুকু ভাবছিস সেটা নাও হতে পারে। তখন কি করবি? রাজীব তুই কি বলছিস? আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। যা বলবি সরাসরি বল, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। শোন, নীলা হয়তো সে সময় অনেকটা ভয় পেয়ে গেছিল, সেজন্য হয়তো স্যারের সামনে মিথ্যা কথা বলেছে। তুই নীলাকে ভুল বুঝিস না। তুই আজকে নীলার সঙ্গে পরিচয় হয়েছে, আর আজকে তোদের প্রথম দেখা হয়েছে, আর আজকেই তোরা এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছিস। সেটা তুই ভালো করে জানিস। দেখ, এরকম কোনো কিছুই না। আমি নীলাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি আমি ভাবছি আমি একটা মেয়েকে বিপদের হাত থেকে রক্ষা করতে গেলাম ভালো বুঝে, আর ও কিনা স্যারের সামনে মিথ্যে কথা বললো। কেন মিথ্যে বললো আমি কোনো কিছু বুঝতে পারলাম না। আমি তো তার উপকার করতে গিয়েছিলাম, আর এরকম মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। তুই এখন নীলাকে নিয়ে ভাবছিস। থাম, আর বলিস না। যতটুকু বলেছিস অনেক বলেছিস। নীলা অনেক ভালো একটা মেয়ে, কারণ মেঘলা রাতে বোন আর মেঘলা কীরকম মেয়ে সেটা তুই ভালো করেই জানিস। হয়তো নীলা বাসায় গিয়ে মেঘলাকে এসব কিছু বলেছে। থাক,
এখন আর এসব বিষয় নিয়ে কোনো কথা বলে লাভ নেই রে। চল ওদিক থেকে হেঁটে আসি। বিকেলবেলা হাঁটতে না আমার কাছে এখন বেশ ভালোই লাগে। হ্যাঁ চলো, ওদিক থেকে মেঘলার সঙ্গে দেখা করতে আসছি। মেঘলা তো এই সময় ছাদের উপর থাকে, হয়তো আজ নীলাও থাকবে। আমার যতটুকু মনে হচ্ছে, মেঘলার কাছ থেকে শুনেছি এতদিন নাকি নীলা তার নানু বাসা থেকে পড়াশোনা করতো, এখন থেকে এখানে থাকবে। দেখ, এখন থেকে কিন্তু এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলবি না। আমি এসব বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা শুনতে চাই না। অন্য বিষয় নিয়ে কথা বলা হলে বল, না হলে কিন্তু আমি এখন বাসায় চলে যাব। আমি এদিকে বাসায় এসে মলম লাগাতে শুরু করলাম আর ভাবতে লাগলাম, নীলা হঠাৎ করে আমার বক্ষ কেন নিল? তাহলে কি নীলে আমাকে ভালোবেসে ফেলেছে? হয়তো প্রথম দেখায় নীলা আমাকে ভালোবেসে ফেলেছে। কালকে গিয়ে কথা বলতে হবে। তবে শাহরিয়ার অনেক ভালো একটা শিক্ষা পেয়েছে, আর কখনো আমার সঙ্গে লাগতে আসবে না। আর প্রিন্সিপাল স্যারের কাছে আমি ভালো হয়ে গেলাম। আপুর সঙ্গে সাদের মধ্যে কথা বলছিলাম। বিকেলবেলা সাদে দাঁড়িয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। সূর্য অস্ত যাওয়ার সময় এতটা সুন্দর লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সাদে বসে আপুর সঙ্গে ফাজলাম করছিলাম, আর সেই সময় আপু আমাকে আবারও শাহরিয়ারের কথা জিজ্ঞাসা করলো। নীলা, আমার কিন্তু একটা বিষয় মোটেও ভালো লাগছে না। তোর সঙ্গে কি শাহরিয়ারের কোনো বিষয়ে ঝামেলা হয়েছে নাকি? তুই আমার কাছে কোনো কিছু লুকিয়েছিস? কারণ শাহরিয়ার আমাকে কোনো কিছু না বলেই ফোনটা বন্ধ করে ফেলেছে। এমনটা কখনো করেনি। শাহরিয়ারের সঙ্গে আমার সেই স্কুল জীবন থেকে বন্ধুত্ব। আপু, তুমি কি আমাকে তাহলে বিশ্বাস করতে পারছো না? একটা অন্য ছেলের সঙ্গে তোমার বন্ধুত্ব দেখে তুমি তোমার নিজের ছোট বোনকে বিশ্বাস করতে পারছো না? এতদিন ভাড়া বাসায় ছিলাম, একা একা ছিলাম, এখন তো আমি তোমার কাছে এসেছি। এখন তো তুমি আরও বেশি আমাকে আদর করার কথা, তা না করে তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো সামান্য শারীরিক কারণে। দেখ, সেটা কোনো কথা না। আমি তোকে এরকম কোনো কথাই বলিনি যার জন্য তোর কষ্ট হবে। আমি তোর কাছ থেকে কথা জানতে চেয়েছি। আর ওর সঙ্গে কি তোর কোনো ঝামেলা হয়েছে? আমি কিন্তু কালকে ভার্সিটিতে গিয়ে সব কিছু শুনতে পারবো। আমি যেটা বলেছি সেটাই হয়েছে। আমাকে মিথ্যা কথা বলাবে সেজন্য আমি প্রিন্সিপালের স্যারের কাছে সত্যি কথা বলে দিয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। আর তুমি ভার্সিটিতে গিয়ে কোনো কিছু কাউকে জিজ্ঞাসা করবে না। যদি জিজ্ঞাসা করো তখন কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। আমি এখন এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই না। দেখ, শাহরিয়ারকে আমি খুব ভালো করে চিনি। ছেলেটা অনেক ভালো। আর ভালো বলতে কিন্তু আমার মা তাকে পছন্দ করে, দেখিস না? মা মাঝে মাঝে শাহরিয়ারকে আসতে বলে। এমনকি আজকেও বলেছে খাওয়ার সময় যেন শাহরিয়ারকে বলি এ বাসায় আসার জন্য। যদি শাহরিয়ার খারাপ থাকতো তাহলে কি মা বলতো বাসায় আসার জন্য? আমি আর আপুর সঙ্গে কোনো কথা বললাম না, কারণ শুধু শুধু কথা বললে আপুর সম্পূর্ণ বিষয়টা জেনে যাবে এবং অনেক চালাক একটা মেয়ে, তার জন্য আর কোনো কথা বললাম না। আমি নিচে তাকিয়ে দেখলাম হঠাৎ করে রাজীব ভাইয়া আর শাহরিয়ার আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি অন্যদিক ফিরে গেলাম, দেখেও না দেখার ভান করে আসছি। আর দেখলাম মেঘলা আপু নিচে নামলো, আর আমি ছাদে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানাগুলো দেখবো বলে সেখানে দাঁড়িয়ে আছি। আমি নিচে নামার পরে দেখলাম রাজীব এবং শাহরিয়ার আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে শাহরিয়ারের কাছে আসলাম। শাহরিয়ারের কাছে আসার পরে শাহরিয়ারকে বলতে লাগলাম, কি রে, তুই ওই সময় ফোনটা বন্ধ করে ফেললি কেন? তোর কি হয়েছিল সত্যি করে বলতো। শাহরিয়ার কি বলবে? তুই তো নিজের বোনকে শাসন করতে পারিস না। আজকে প্রিন্সিপাল স্যার শাহরিয়ারকে অনেক অপমান করেছে শুধুমাত্র তোর বোনের জন্য। যেখানে প্রিন্সিপাল স্যার শাহরিয়ারকে এত আদর করতো, সেখানে সে আজকে টিসি খাওয়ার কথা শুনছে। শাহরিয়ারকে কোনো খারাপ ছেলে। আরে ভাই রে, এটা তো একটা সামান্য বিষয়। সামান্য বিষয় নিয়ে এত পড়ে আছিস? আচ্ছা, যেটা হয়েছে বাদ দে। আমি আর কোনো কিচ্ছু বলতে চাই না, আর শুনতেও চাই না। এসব কিছু বাদ দে। সামান্য বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না। হ্যাঁ রাজীব, প্লিজ আর এই বিষয় নিয়ে কোনো কথা বলিস না। আমি আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আর শোন, মেঘলা কালকে তো ক্লাসে আসছে, আমাকে একটু নোটগুলো দিস তো, তাহলে এখনই নিয়ে আয়। শোন, মা তোকে বাসায় আসতে বলেছে। তোর জন্য মা পিঠা বানিয়েছে। আয়, বাসায় আয়। রাজীব, তুইও আয়। আজকে না করলে কিন্তু আমি কোনো কথা শুনবো না। তোকে আজকে আসতেই হবে। আমি আর না করতে পারলাম না। মেঘলা আমাকে জোর করে তার বাসায় নিয়ে গেল, সাথে রাজীব আসলো। আমি বাসায় আসার পরে আন্টির সঙ্গে দেখা করলাম। আন্টি তখন আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার শাহরিয়ার, তুমি এতদিন পরে এসেছো? এতদিন পর মনে হয় আন্টির কথা? মনে পড়লো?
এতবার বলি আমাদের বাসা থেকে ঘুরে যাওয়ার জন্য, কিন্তু তোমার তো আসার কোনো নামই নেই। পড়াশোনার পাশাপাশি তো একটু ঘোরাফেরার প্রয়োজন আছে, তাই না? আসলে আন্টি, বাসা বাবা কিছুদিন যাওয়া ধরে নেই, সেজন্য বাসা সময় দিতে হচ্ছে। বাবা ব্যবসার কাজে বাইরে গিয়েছে, আর ফিরতে কয়েকদিন সময় লাগবে, তার জন্য আর কি আসতে পারেনি। ও আচ্ছা, ওই যে দেখো, এটা হলো আমার ছোট মেয়ে, নিশ্চয়ই পরিচয় হয়ে গেছে। তোমার সঙ্গে আজকে ভার্সিটিতে গিয়েছে, ছোটকাল থেকেই নানুর বাসায় থেকে মানুষ হয়েছে, ওইখানেই পড়াশোনা করেছে। আন্টি, আমি শুনেছি লীলার কথা। আন্টি, আপনি কি ঠিকমতো ওষুধপত্র খান নাকি? নাকি কোনটা? শরীর কেমন যেন আপনার হয়ে গেছে, কোন টেনশন করেন নাকি? শাহরিয়ার বাবারে, দুঃখের কথা এখন বলি তোমাকে, শোনো। মেঘলাকে দেখতে আসার কথা আজকে, কিন্তু মেঘলা না করে দিয়েছে। দেখো তো, দুইটা মেয়েকে নিয়ে আমি বড় বিপদে পড়ে গেছি। মেঘলার তো এখন বিয়ে করার সময় হয়েছে, তাই না? আম্মু, তুমি কি এখন শাহরিয়ারের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলবে? এসব বিষয় নিয়ে তো পরেও কথা বলতে পারবে। এখন দুজনকে খাবার দাও। তুমি না পিঠা বানিয়েছো, এগুলো এনে দাও। আর আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি? আমি আরো পড়াশোনা করতে চাই, আমি যখন চাইবো তখনই আমি বিয়ে করব। এরপর আন্টি আমাদেরকে পিঠা এনে দিল, আর আমরাও আন্টির সঙ্গে গল্প করতে করতে পিঠা খেতে শুরু করলাম। তখন দেখলাম নীলা আমাদের পাশে এসে বসলো। নীলাও আমাদের সঙ্গে খাচ্ছে চুপচাপ। আমি একটু পরপর নীলার দিকে তাকাচ্ছিলাম, আসলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। এরকম একটা পাশে পড়ে বসে থাকলে নিজেকে আসলে কন্ট্রোল করে রাখা যায় না। আমি নীলার দিকে তাকাচ্ছিলাম, তখন নীলা আমার দিকে রাগী দৃশ্যে তাকালো, আর মনে মনে বলছে, শয়তানটা এভাবে আমার দিকে কেন দেখাচ্ছে? মনে হয় ভার্সিটিতে ওই বিষয়টার উপর আমার প্রতি অনেক রেগে গেছে। কি করতাম আমি? কারণ মুনা তো অনেক খারাপ একটা ছেলে। ওই সময় মিথ্যা কথা না বললে তো তার কোনো ক্ষতি করতে পারতো। আর আমি ওনার উপকারের জন্যই তো এরকম মিথ্যা কথা বলেছি। কিন্তু উনি তো আমাকে ভুল বুঝে আছে। হয়তো এই কারণেই আমার দিকে বারবার করে তাকাচ্ছে। আমি কথাগুলো মনে মনে বললাম আর দেখতে লাগলাম। আমি এদিকে খাবার খাচ্ছিলাম নীলার দিকে তাকিয়ে। হঠাৎ করে আমার পায়ে কেউ যেন সুড়সুড়ি দিতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না, নীলার তো আমার পায়ে সুড়সুড়ি দেওয়ার কথা নয়। তার সঙ্গে আমার পরিচয় হয়েছে আজকে, এখনো তো ভালোভাবে তার সঙ্গে কথাই হয়নি। সে আমার ব্যাপারে ভালো করে জানেও না, তাহলে সে আমাকে এভাবে সুড়সুড়ি দেবে? কে দেবে? তখন মেঘলার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আমার বুঝতে বাকি রইল না যে আমাকে এসব কে করছে। মেঘলা করছে। খাওয়া দাওয়া শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসার বাইরে চলে আসলাম। আমাদের সঙ্গে মেঘলাও এসেছে, কিন্তু নীলা আসেনি। নীলা ছাদ থেকে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। মেঘলা তখন বলতে লাগলো, শাহরিয়ান, তোর সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এখন তো কথাগুলো বলতে পারবো না। কালকে সকালবেলা ভার্সিটিতে যাব না, তুইও যাবি না। কালকে এক জায়গায় আসবি পার্কে, আমি ওয়েট করে থাকবো ঠিক সকাল 10টায়। ঠিক আছে, কালকে ভার্সিটিতে যাব না, কিন্তু নোটগুলো তো আমাকে দে, পরে তোকে আমি কয়েকদিন পর ফেরত দিয়ে দেবো। আমি তো কয়েকদিন ক্লাস করতে পারিনি অসুস্থতার কারণে। দে। মেঘলা আমাকে নোটসগুলো এনে দিল, আর আমিও মেঘলাকে বিদায় দিয়ে রাজীবের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে। আমি রাজীবকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। ওদিকে রাজীব তার বাসায় চলে গেল। আমি বাসায় এসে আমার ল্যাপটপের নোটসগুলো লিখতে শুরু করলাম। গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আমার ল্যাপটপের মধ্যে রেখে দেই। আর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে ভার্সিটিতে না গিয়ে বাইক নিয়ে সরাসরি পার্কে চলে আসলাম। আজকে বাইক নিয়ে এসেছি, অনেকদিন পরে বাইকটা বের করেছি। মূলত আমি হেঁটে হেঁটে ইউনিভার্সিটিতে চলাফেরা করি, বাইক খুব কম ব্যবহার করি, মা বাইক ব্যবহার করতে দেয় না। পার্কে এসে দেখতে পেলাম মেঘলা কালো শাড়ি পরে বসে আছে, সাথে কালো ব্লাউজ, সবকিছু ম্যাচিং করা। দেখতে পুরো বুড়িটার মতো লাগছে। আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ মেঘলাকে এই প্রথম আমি শাড়ি পরা অবস্থায় দেখছি। কারণ এই 5 বছরে মেঘলাকে আমি শাড়ি পরতে কখনোই দেখিনি। আমি বাইক পার্ক করে মেঘলার পাশে এসে বসলাম। তখন মেঘলা বলতে লাগলো, আজকেও কিন্তু তুই আমার সঙ্গে দেখা করার জন্য 5 মিনিট দেরি করে এসেছিস। আচ্ছা, এখন বল, আমাকে তোর কেমন লাগছে? সত্যি বলতে তোকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। যে কোনো ছেলে তোর প্রেমে পড়ে যেতে পারে, তাই খুবই সাবধানে চলাফেরা করবি। হ্যাঁ, আর হঠাৎ করে শাড়ি পরা হলো, আজ কি কোনো বিশেষ দিন তোর জন্য? হ্যাঁ, আজকে আমার জন্য অনেক 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 বড় একটা দিন, কারণ আজকে হলো তোর জন্মদিন। তোমার মনে নেই? কিন্তু আমার ঠিকই মনে আছে। শুভ জন্মদিন মাই ডিয়ার বেস্টু। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। আসলে আমি আবার নিজের জন্মদিনের কথা নিজেই ভুলে গিয়েছিলাম। যা, তোর মনে আছে তাহলে। এই না হলে আমার একটা মাত্র বান্ধবী তুই, 10টা না 5টা না। চল, আজকে তোকে আমি ট্রিট দেবো। আর কালকে রাতে বাবা এসছে, বাবার সঙ্গে দেখা হয়নি, অবশ্য অনেক রাত করে এসছে, তাই এখনো ঘুমিয়ে আছে। ও আচ্ছা, সেই কারণেই হয়তো তোমার আজকে পকেট গরম। না হলে তো তুমি নিজে কখনো আমাকে ট্রিট দাও না।
আজকে তুমি আমাকে ট্রিট দিতে যাচ্ছ, সেটা কি করে মিস করা যায়? এরপর আমি বাইকে স্টার্ট দিলাম। আমার পেছনে মেঘলা বসে পড়লো। মেঘলাকে নিয়ে আমি ভার্সিটির সামনে দিয়েই চলে আসলাম। একটা রেস্টুরেন্টের ভিতরে এসে বসলাম। মেঘলা তার নিজের ইচ্ছে মতো করে অর্ডার দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে খাবার দিয়ে গেল ওয়েটার। আমি আর মেঘলা কথা বলতে বলতে খাবার খেতে লাগলাম। ভার্সিটি গেটের সামনে নতুন বান্ধবীদেরকে নিয়ে ফুচকা খাচ্ছিলাম। আর তখনই দেখতে পারলাম যে শাহরিয়ারের পিছনে আমার আপু বসে আছে। আপু শাহরিয়ারের পেটে জোরে ধরে রেখেছে। এটা দেখে কেমন যেন আমার অনেক বেশি খারাপ লাগলো। কেমন যেন সহ্য করতে পারছিলাম না। আমি আমার নিজের বোনকে হঠাৎ করে কেন এমন মনে হলো, আমি ফুচকা ফেলে দিলাম। তারপর আমি ফুচকাওয়ালা মামাকে টাকা দিয়ে সোজা বাসায় চলে আসলাম। আজকে ক্লাস করতে ভালো লাগছে না। আমি কেন এটা মেনে নিতে পারছি না। হঠাৎ করে কালকেই তো তার সঙ্গে আমার পরিচয় হলো। আমি আমার নিজেকে প্রশ্ন করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। বাসায় যে চুপচাপ শুয়েছিলাম, কোনো কিছু ভালো লাগছে না। ভাবলাম একটু শুয়ে থাকলে হয়তো ভালো লাগবে। আর শুয়ে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। এদিকে মেঘলার সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষ করে মেঘলার সঙ্গে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা আমি ঘুম থেকে উঠলাম, তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা রিসিভ করলাম। আনো নম্বর থেকে কল এসছে। ফোনটা রিসিভ করলাম, ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, কী ব্যাপার, আমি এতগুলো কল দিলাম আর আপনি আমার কলগুলো ধরলেন না কেন? আপনি কি এমন কাজ করছিলেন যে আমার কলটা ধরার প্রয়োজন মনে করেননি আপনি? কে বলছেন আপনি? আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? আর আমি তো আপনাকে চিনি না। আপনার পরিচয়টা দিলে অনেক ভালো হয়। আমি নীলা। এখন তো আমাকে চিনতে পেরেছেন? আচ্ছা শুনুন, আপনি এখন আপনার বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে এই জায়গায় চলে আসুন। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, 5 মিনিটের মধ্যে আসবেন, দেরি করবেন না কিন্তু। কেন? আমি আপনার কাছে কেন আসবো? আমি কি পাগল হয়ে গেছি যে আপনি বলবেন আর আমি আসবো? হ্যাঁ, এখন মনে হয় আমাকে মার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, তাই তো? প্লিজ আসেন না, এমন কেন করছেন? আর আমি জানি আমার ভুল হয়েছে, সেদিন এরকম করে বলাটা আমার উচিত হয়নি। স্যারকে এবার একটু আসুন, আমি দাঁড়িয়ে আছি, সত্যি বলছি। আচ্ছা, আমি কি আপনার কাছে এসে কি করবো? আচ্ছা, হ্যাঁ, আপনি তো বাসার কাছে আছেন, বাসায় চলে যান। আমাকে দিয়ে আপনার কি দরকার আছে? আপনি কি আমার বন্ধু লাগেন যে আপনি বলবেন আর আমি চলে যাব? হ্যাঁ এটা ঠিক যে আমি আপনার বন্ধু নই, কিন্তু বন্ধু হলে তার সমস্যা নেই। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আছে, সেজন্য দেখা করার জন্য বলছি। প্লিজ আসুন না, এত কেন প্রশ্ন করছেন? আমি আর কোনো কথা বললাম না। আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাইক নিয়ে নীলা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চলে আসলাম। বাইক রেখে নীলার কাছে আসলাম। নীলার হাতে একটা ব্যাগ রয়েছে। বুঝতে পারলাম না সে আমাকে এখানে কেন রেখেছে। হঠাৎ করে এসে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বুঝতে পারলাম না হঠাৎ করে কেন এভাবে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি আমার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু নীলা আমাকে কোনোভাবেই ছাড়তে যাচ্ছে না। এরপর আমি এক প্রকার জোর করে ছাড়িয়ে একটা থাপ্পড় মারলাম আর বলতে লাগলাম, কি ব্যাপার, এভাবে আমাকে জড়িয়ে ধরা মানেটা কি? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি যে তুমি আমাকে এসে জড়িয়ে ধরো? আজব কাহিনী। এভাবে সবার সামনে জড়িয়ে ধরার রাইট আমি তোমাকে দেইনি। আজকে তোমার জন্মদিন, আমি শুনেছিলাম, আর তার জন্মদিন পালন করার জন্য আমি কেক নিয়ে এসেছি। বিশ্বাস করো, আমি নিজের হাতে তোমার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছি। কেন? আপনি আমার জন্য কেক বানিয়ে কেন নিয়ে আসবেন? আপনার সঙ্গে তো আমার এরকম কোনো সম্পর্ক নেই যে আপনি আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসবেন। ফালতু। আসলে প্রথম দিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসতে হবে? হ্যাঁ, আমাকে তো তোমাকে ভালোবাসতে হবে। আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি হাতে থাকা তার ব্যাগটা ফেলে দিলাম। ব্যাগটা ফেলে দেওয়ার পর দেখলাম একটা ব্যাগ থেকে বেরিয়ে এসছে। এরপর আমি আমার বাইক নিয়ে সরাসরি বাসায় চলে আসলাম। বুঝতে পারলাম না নীলা হঠাৎ করে আমাকে কেন ভালোবাসে, কথাটা বলছে। হ্যাঁ, নীলা তো প্রথমে আমার ব্যবহার এমনকি কথাই শুনতে পারতো না, এখন শিখে আমাকে ভালোবাসে। এটা কি আসলে বিশ্বাসযোগ্য? আমি বাসায় আসার পর আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আবারও নীলা কল দিয়েছে। আমি কলটা কেটে দিলাম। বারবার কল দিচ্ছে। শেষ পর্যন্ত আমি কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করার পর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, প্লিজ তুমি কলটা কেটো না, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এটা অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য এরকম ব্যবহার করেছি। আমি তোমাকে অনেকদিন আগে থেকে চিনি। দেখো, আমি তোমার এইসব উল্টাপাল্টা কথাবার্তা কোনো কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? আর আমি তোমার কথা এখন বিশ্বাস করি না। তুমি কে যে তোমার কথাবার্তা আমার বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তোমার কথা শুনতে হবে? আমি ব্যস্ত আছি। মনে আছে তুমি একদিন ভার্সিটি থেকে সবার সঙ্গে ট্যুরে গিয়েছিলে এই গ্রামে, আর সেখানে ছিল আমার নানুর বাড়ি। আপু আমার সঙ্গে দেখা করে
কিন্তু তোমাকে বলে না, কারণ একটা সমস্যা ছিল। আমি যে গ্রামে থাকতাম, এটার একটা কারণ আছে। আমাদের গ্রামে বাবার একটা ব্যবসায়িক পার্টনার রয়েছে, তার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। আর সেজন্যই বাবা আমাকে ছোটোবেলা থেকে নন্দর বাসে রেখেছিল, মূলত তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা। আর বাবা সবাইকে জানিয়েছে আমি কোথাও হারিয়ে গিয়েছি ছোটোবেলায়, এর জন্য আমি নন্দর বাসায় ছিলাম। বিষয়টা হাসি মনে হলেও এটাই সত্যি। আর ওখানে ট্যুরে যাওয়ার পরে তোমাকে দেখে আমি ভালোবেসে ফেলি, কিন্তু এটা আপুকে বলি না তোমার ব্যাপারে। আপুর কাছ থেকে এমনিতেই খোঁজখবর নিতাম। তারপর ভাবলাম এখানে তোমার ভার্সিটিতে এসে অ্যাডমিশন নিব। যেই ভাবা সেই কাজ। বাবা মাকে অনেক কষ্ট দিয়ে বুঝি, বাবা মাকে অনেক কষ্ট করে বুঝি এখানে চলে আসলাম। দেখো, তোমার কাছ থেকে এরকম কাহিনী শোনার কোনো সময় আমার কাছে নেই। আমি তোমার কাছ থেকে এরকম কাহিনী শুনতে চাইনি। তুমি মনে করবে আমি তোমার কাহিনী শুনে আমি তোমার প্রেমে পড়ে যাব? তুমি আমাকে অনেক দিন ধরে ভালোবাসো, আমাকে মিস করো, এসব দেখি আমি তোমার প্রেমে পড়ে যাব? কখনোই না। আমি অন্য কাউকে ভালোবাসি, তোমাকে না। তোমাকে ভালোবাসি না। এই বলে আমি কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর তখনই আবারও মেঘলা আমাকে কল দিল। এই দুই বোন আমাকে জ্বালিয়ে মারলো। এইমাত্র নীলা কলটা রেখেছে, আর এখন আবার মেঘলা কল দিয়েছে। মেঘলা কল দেওয়ার পর আমি রিসিভ করলাম আর স্বাভাবিকভাবেই সালাম দিলাম। সে সালামের উত্তর নিয়ে আমাকে বলতে লাগলো, কিরে, তুই কার সঙ্গে কথা বলছিলি? আসুন, আমি যে তোকে এত বড় সারপ্রাইজ দিলাম। আমি আজকে এই প্রথম তোর জন্য শাড়ি পরে এসেছি, তুই আমাকে দেখবি বলে, অথচ তুই কোনো কিচ্ছু বলবি না। কি বলবো তোকে? কি বলবো তোকে আমি? তুই শাড়ি পরেছিস, তোকে অনেক বেশি সুন্দর লাগছিল, এটাই তো। আর কি বলবো? আমি কি তোর প্রেমিক যে তোকে অন্য কিছু বলবো বা কাছে টেনে নেবো? কাছে টেনে নিলে সমস্যাটা কোথায়? আমি তো তোর কাছেই আসতে চাই। আমি বিড়বিড় করে কথাটা বললাম, তোকে যে আমি কতটা ভালোবাসি সেটা নিজেও বলতে পারবো না। আমার নিজের সবটা জোর করে দিলেও আমি বোঝাতে পারবো না। কিরে, এভাবে বিড়বিড় করে কথা বলছিস কেন? জোরে বল। আমি এখন একটু কানে কম শুনতে পাই। তোর যন্ত্রণায় আর তোর বোনের যন্ত্রণার কারণে আমার ইদানিং কানে সমস্যা হচ্ছে। তোর কি আসলে এখানে সমস্যা আছে নাকি? কোন মেয়েকে প্রপোজ করতে গিয়েছিলি আর সেই মেয়ে রেগে গিয়ে তোকে উল্টাপাল্টা কয়েকটা কানে নিচে দিয়েছে? তুই এসব আমাকে উল্টোপাল্টা কেন কথা বলছিস বলতো? হ্যাঁ, কি কারণে ফোন দিয়েছিস সেটা বল। আমার মাথাটা ব্যথা করছে, আমি একটু ঘুমানো প্রয়োজন, ঠিক আছে? এখন তুই আমার সঙ্গে কথা বলবি, তাহলে তোর মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আর যদি কথা না বলিস তাহলে কিন্তু আমি অনেক রেগে যাব। আর আমি রেগে গেলে কি হবে সেটা ভালো করেই বুঝতে পারছিস। এরপর আমি আর কোনো উপায় না পেয়ে মেঘলার সঙ্গে কথা বলতে লাগলাম। এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। যদিও মেঘলার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছিল না, কিন্তু অনেক জোরাজোরিতে কথা বলতে হলো। মেঘলাকে আমি কখনোই অন্য চোখে দেখিনি। মেঘলাকে শুধুই আমার বন্ধু মনে করেছি, ভালোবেসেছি শুধুমাত্র নীলাকে। জানি না নীলা আমার এই পরীক্ষা পাশ করতে পারবে কিনা, তবে আমার মনে হয় নীলা পারবে। আর এভাবে পার হয়ে গেল বেশ অনেক দিন। সময়গুলো বেশ ভালোই পার হয়েছিল। নীলা প্রতিদিন আমার সঙ্গে নিজে থেকেই কথা বলতে আসে। আমি বারবার তাকে অপমান করে দূরে সরিয়ে দিই। তবে খুব তাড়াতাড়ি তাকে আমি মেনে নেব, কারণ তার সামনে জন্মদিন রয়েছে। জন্মদিনে আমি তাকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব, যে সারপ্রাইজটার জন্য নীলা হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিল। আমি বিকেলবেলা রাজীবের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়া শেষ করে সন্ধ্যাবেলায় বাসায় ফিরছি। হঠাৎ করে কয়েকজন ছেলে আমার পথের সামনে দাঁড়ালো, আমাকে চারদিক থেকে ঘিরে ফেললো। অনেকগুলো ছেলে রয়েছে, প্রায় 10 থেকে 15 জন ছেলে হবে। ওখান থেকে মুন্না সামনে এগিয়ে আসলো আমার সামনে। আমার বুঝতে বাকি রইলো না যে এখানে কে নিয়ে এসছে। মুন্না আমাকে বলতে লাগলো, কি রে, তোর তো অনেক বেশি পাখনা গজিয়েছে, তাই না? আজকে তোর পাখনাগুলো এমনভাবে ছোট করে দেবো যে আর কখনো তুই উঠতে পারবি না। তোর জন্য আমি কোনো ভার্সিটিতে কোনো কিছু করতে পারি না, শুধুমাত্র তোর জন্য। আর সেই তুই যদি আর বেঁচে না থাকিস, তাহলে আমি অনেক শান্তিতে ভার্সিটিতে সব কিছু করতে পারবো। সবাই আমাকে দেখে ভয় পাবে। দেখ, এরকম কোনো কিছু করিস না। সেদিন এটা তোর অন্যায় ছিল, তার জন্য আমি তোর সঙ্গে এমন করেছি। আর যেখানে অন্যায় দেখি সেখানে আমি ঝাঁপিয়ে পড়ি। তুই দিনের পর দিন মানুষের সঙ্গে এরকম করেই যাবি, তোর জন্য ভার্সিটির প্রতিটা ছাত্রছাত্রী শান্তিতে থাকতে পারবে না? এটা তো হতে পারে না। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। তোর কোনো কিছু বলার আছে সেটা বল। আয় সামনে, এগিয়ে আয়। সেদিন তো আমাকে খুব মেরেছিলি, আজকে আসিস না কেন? আজকে আয়। দেখ, একদম মাথা গরম করাবি না। মাথা গরম হয়ে গেলে কিন্তু তোরা কেউ এখান থেকে বেশি ফিরতে পারবি না। তাই ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, নাহলে কিন্তু সব কটাকে হসপিটালে পাঠাবো। আর এখন মারামারি করার কোনো মুড নেই আমার, আজকে যেতে দে। এতজন লোক নিয়ে এসেছি, তোকে কি একা একা ছেড়ে দেওয়ার জন্য নাকি? আজকে তোকে মেরে হাসপাতালে যদি ভর্তি না করেছি, আমার নাম মুন্না নয়।
তুই যদি আজকে এমনটা করিস তাহলে কিন্তু পরবর্তী সময় তোর অবস্থা কি করব সেটা পরেই দেখতে পারবি। যদি বেঁচে থাকি তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে ছাড়বো আমি। ওরা আমাকে মারতে লাগলো, আমি ওদেরকে মারতে লাগলাম, কিন্তু ওদের হাতে হকি স্টিক ছিল। ওরা হকি স্টিক নিয়ে এসছে, আমার হাতে কোনো কিছু নেই। ওরা আমাকে মেরে রক্তাক্ত করে ফেললো, আর একজন এসে মাথার মধ্যে আঘাত করলো। আমি পেছনে ফিরে দেখলাম সেটা আর কেউ নয়, মন ন- মন। আমাকে মাথায় আঘাত করার পরে আমি রাস্তায় পড়ে গেলাম, কোনো কিছুই মনে নেই। চোখগুলো বন্ধ হয়ে গেল। সে সময় আমার যখন চোখ খুললো তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। চোখ মেলে তাকিয়ে দেখলাম সামনে মা বাবা, আমার সকল বন্ধুরা এবং নীলা মেঘলা দাঁড়িয়ে আছে। নীলার চোখগুলো লাল হয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মেঘলা নিজেও কান্না করেছে, তবে নীলাকে একটু অনেক বেশি দেখাচ্ছে। আমি চোখ খুলতে দেখে তখন আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমাকে বলতে লাগলো, কি রে, তোকে কে মেরেছে এভাবে? তাদের নাম বল, তাদের বিরুদ্ধে আমি মামলা করব। ওদেরকে জেলের ভাত খাওয়াবো। তুই জানিস আজকে তোর কদিন পরে জ্ঞান ফিরেছে? আজকে তো 2 দিন পর জ্ঞান ফিরেছে। আমরা তো সবাই আশাই ছেড়ে দিয়েছিলাম। ডাক্তার যে কথা বলেছিল, আল্লাহর অশেষ রহমতে তুই বেঁচে গেছিস। মা তুমি তো অস্থির হয়ে না তো, আমি ঠিক আছি। আর এই যে দেখো আমি এখন স্বাভাবিক সুস্থ সুস্থ আছি। আর ওটা নিয়ে তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না তো, ওটা আমার উপর ছেড়ে দাও। দোস্ত, তোর এই অবস্থা কে করেছে সত্যি করে বল। আমরা যদি তাকে শিক্ষা না দিতে পেরেছি তাহলে আমার নাম মেঘলা নয়। তুই শুধু নামটা বল, তোকে কে এভাবে মেরেছে? দেখো এখন কিন্তু আমার এসব বিষয় নিয়ে কথা বলতে মোটেও ভালো লাগছে না, তোর একটু চুপ করবি। তখন ডাক্তার আসলো। ডক্টর এসে আমাকে চেক আপ করতে লাগলো। একটু পরেই ডক্টর চলে গেল। একে একে সবার সঙ্গে কথা বললাম। এরপর মা বাবা বেরিয়ে গেল। মা বাবার সঙ্গে নীলাও সবার আগে বেরিয়ে গেছে। বুঝতে পারলাম না নীলা কেন বেরিয়ে গেল। এভাবে পার হয়ে যায় বেশ কয়েকটা দিন। এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি আর আগের মতোই ভার্সিটিতে যাওয়া শুরু করেছি। এরপর থেকে কখনোই আমি মুন্নাকে সামনে দেখতে পারিনি। মুন্না হয়তো ভার্সিটিতে আসা ছেড়ে দিয়েছে ভয়ের কারণে। আমি ভার্সিটিতে নিয়মিতই ক্লাস করছি। একদিন ক্লাস শেষ করে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি ছোট্ট একটা কাজ করে আসার জন্য। সেখানে এসে কারোর কথাবার্তা শুনতে লাগলাম। সেখানে মেঘলা আর নীলা ওর 2 বোন মিলে হয়তো কথা বলছিল। মেঘলা ওকে বলল, দেখ, তুই কিন্তু এটা করতে পারিস না। তুই কেন শাহরিয়ারকে ভালোবাসতে যাবি? আমি শাহরিয়ারকে ভালোবাসি, আমার জায়গাটা তুই নিতে পারিস না। তুই শাহরিয়ারকে ভুলে যা, এটাই তোর জন্য ভালো হবে। আমি কিন্তু তোমাকে সম্মান দিয়ে কথা বলছি, তাহলে তো আমিও তোমাকে বলতে পারি তুমি শাহরিয়ারকে ভুলে যাও। আমি তোমার ছোটো বোন হিসাবে বলছি। আর এমন তো নয় যে শুধুমাত্র আমি শাহরিয়ারকে ভালোবাসি, শাহরিয়ার নিজেও আমাকে ভালোবাসি। শাহরিয়ার তোকে ভালোবাসে না। শাহরিয়ার তোকে ভালোবাসলে এতদিনে বলে দিত। তুই যে এতদিন ওর পিছনে পড়ে আছিস, শাহরিয়ার তোকে দাম দিয়েছে না তোর সঙ্গে কথা বলেছে? আমি তো আর তোমার মতো পাগল নই যে সব কিছু এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার তো তাড়াতাড়ি কোনো কিছু পাওয়ার দরকার নেই। সে যখন নিজে থেকে বুঝতে পারবে তখন আমাকে মেনে নেবে। আর আমি কি তোমার মতো গায়ের উপর পড়ে যাই নাকি? ভালোবাসা মন থেকে হয়, এসব শরীর দেখে ভালোবাসা হয় না। দোস্ত, আমার তো মনে হচ্ছে তোর সামনে অনেক বড় কিছু অপেক্ষা করছে। এভাবে যদি 2 বোনের মধ্যে ঝগড়া করতে থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ তোর নাম হবে। ভাই, তুই কিছু একটা কর। আমি কি করবো সেটাই তো আমি এখন বুঝতে পারছি না। আমার নিজেরই তো ভয় করছে। তাকে তো আমি মেঘলাকে কোনো কিছু বলতেও পারছি না, এরপর নীলাকে তো আমি বলতেও পারছি না কিছু। ও আরেকটা কথা, আঙ্কেল নাকি তোকে তার অফিসে জয়েন করতে বলছে। আন্টিও আমাকে বললো তোর যেন আমি ভালোভাবে বুঝিয়ে বলি। তুই তো যাইতে পারিস আঙ্কেলের সঙ্গে জয়েন করতে। আঙ্কেলকে আর এত বড় ব্যবসা দেখতে পারবে। হ্যাঁ, তা এটা তো ঠিক আছে যে আমি চাইলেই পারি বাবার সঙ্গে অফিসে যেতে, কিন্তু আমি চাই আরও কিছুদিন এভাবে ঘোরাফেরা করতে। কারণ অফিসে জয়েন করলে মা বিয়ের কথা বলবে, এবং আমি তো নীলাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর নীলার বিয়ের আরও অনেক দেরি আছে। কারণটা হলো মেঘলাকে বিয়ে না দিয়ে তো আর নীলাকে বিয়ে দিতে পারবে না, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে তুই অফিস জয়েন করলে আন্টি তোর বিয়ের কথা বলবে। কারণ দেখ, আঙ্কেল সবসময় বাইরে বাইরে থাকে আর তুই তখন অফিস যাবি। কারণ তুই তো ভার্সিটিতে সেই বিকেলবেলায় আসিস। এখনও একা আছে কারণ তুই তো ভার্সিটি থেকে সেই বিকেলবেলা যাস। নীলাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি রে। মেয়েটা আমার জন্য প্রতি রাতে কান্না করে আমি যে তার সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি, এবং মেয়েটা নাকি আমার জন্য নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করতে করতে দোয়া করতো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দেখি
এরকম মানুষ আর মনে হয় না পাওয়া যাবে। হ্যাঁ, মেঘলা আমাকে যথেষ্ট পরিমাণে কেয়ার করে, কিন্তু নীলার মতো না। নীলার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, সবার থেকে আলাদা। যাকে দেখলে বুকের ভেতর অন্যরকম একটা ফিলিংস থাকবে, তাকেই তো বিয়ে করা উচিত। কিন্তু মেঘলার জন্য তো আমার কোনো ফিলিংস কাজ করে না। তাহলে তুই মেঘলাকে এই বিষয় নিয়ে খুলে বল, তাহলে তো হয়ে যায়। কিন্তু মেঘলা যে তোকে মনে মনে ভালোবাসে, এটা নিয়ে কিন্তু তুই সত্যি অনেক বেশি ঝামেলায় পড়বি। তার যে ভালো আগে থেকেই ডিসকাস করে ভালো। আমি রাজীবের সঙ্গে এসব নিয়ে গল্প করতে লাগলাম, আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ সময় যাওয়ার পর নীলা চুপচাপ হেঁটে যেতে লাগলো। আমি আমার বাইকটা বের করলাম, আমার বাইকটা বের করে তার পেছনে যেতে লাগলাম। কিছুতে যাওয়ার পরেই আমি নীলাকে দাঁড়াতে বললাম। নীলা আমার সামনে এসে দাঁড়ালো। এরপর আমি নীলাকে বলতে লাগলাম পেছনে ওঠার জন্য। নীলা প্রথমে কিছুটা আপত্তি করলো, পরবর্তীতে আমার পেছনে বেশি দূরত্ব রেখে বসে পড়লো। আর আমি ওকে তাকে নিয়ে সোজা পার্কে চলে আসলাম। পার্কে এসে বাইক থেকে নীলাকে একটা জায়গায় নিয়ে বসলাম। আশেপাশে তেমন কেউ নেই। নীলাকে বললাম, নীলা, তুমি আমাকে এতটা ভালোবাসো সত্যি? আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি তোমার সঙ্গে। আমি ভেবেছিলাম তোমাকে একটু কষ্ট দিয়ে আমি মেনে নেব, কিন্তু তোমাকে কষ্ট দিতে দিতে আমি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তাহলে কি তুমি আমার সঙ্গে এতদিন ইচ্ছে করে এমনটা করেছো? আমাকে পরীক্ষা করার জন্য? আমি কি তোমাকে আসলে ভালোবাসি কিনা সেটা তো জানতে চেয়েছিলে। তো তোমার কি জানা শেষ হয়েছে? হ্যাঁ, সত্যি বলতে আমি তোমাকে এতদিন ইচ্ছে করে এমনটা করেছি তোমার সঙ্গে। আমি জানতে চেয়েছিলাম তুমি কি সবার মতো এত অপমান করার পরে চলে যাবে কি না, কিন্তু তুমি আমাকে নীরবে ভালোবেসে গেছো। হসপিটালে আমাকে দেখার মতো কেউ ছিল না, বাবা ছিল, সবই ছিল, কিন্তু তুমি যে নার্সের ছদ্মবেশে এসে আমার সেবা করতে, এটা কিন্তু আমি সত্যিই লক্ষ্য করেছি। তুমি মনে করেছো নার্সের ছদ্মবেশে তুমি আমার সেবা করবে আর আমি এটা ধরতে পারবো না? যাকে ভালোবাসি তার প্রতিটা স্পর্শ বুঝতে পারা যায়। সত্যি বলতে আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি শাহরিয়ার। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। তুমি জানো তোর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি। এখনো কি তুমি দূরে সরে থাকবে, নাকি জড়িয়ে ধরে বলবে অনেক ভালোবাসি তোমাকে? হুম? আমি কথা বলাটা শেষ করতেই পেলাম না। আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো নীলা। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। তাকে আমার বাহু ডোরে শক্ত করে আগলে ধরলাম। কিছুক্ষণ সময় পরে বলতে লাগলো, আমি তোমাকে আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। কত রাত কান্না করতে করতে কাটিয়েছি সেটা কোনো হিসেব দিতে পারবো না তোমাকে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তবে আমি পরীক্ষা করতে গিয়ে তোমাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই তোমাকে কষ্ট পেতে দেবো না। সব সময় এভাবে তোমাকে বুকের মাঝে আগলে রাখবো। এরপর নীলা আমার বাইকের পেছনে উঠে পড়লো, আর আমিও বাইক চালাতে শুরু করলাম। এই প্রথম আমি কাউকে নিয়ে বাইক চালিয়ে এতটা ফিলিংস পাচ্ছি। মেঘলা প্রায় আমার বাইকের পেছনে বসতো, কিন্তু তেমন একটা ফিলিংস আসতো না। মনে করতাম বন্ধুকে নিয়ে যাচ্ছি, কিন্তু আজকে মনে হচ্ছে বিশেষ একটা মানুষকে নিয়ে যাচ্ছি। বুকের মাঝে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আমি বাইক চালাতে শুরু করলাম। সে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ পরে নীলা আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে জোরে বাইক চালাচ্ছ কেন? জোরে বাইক চালিয়ে তারপর ব্রেক করার ধান্দা, তাই না? সবই বুঝতে পেরেছি। মরলে দুজন একসঙ্গে মরবো, তাই তো? তাই তো জোরে বাইক চালাচ্ছি। আর তুমি কি চাও না আমার সঙ্গে মরতে? তুমি না বলেছিলে ভালোবাসলে তুমি আমার সঙ্গে মরতে পারবে? দেখো, তোমার কিন্তু এসব ফাজলামো মার্কার কথা আমার একদম ভালো লাগছে না। আমি এদিকে ভয়ে আছি আর তুমি আমার সঙ্গে এখন ফাজলামো করে কথা বলছো। তুমি প্লিজ আসতে চালাও, আমার ভয় লাগছে অনেক। আমি কিছুক্ষণ পরে নীলার বাসার সামনে চলে আসলাম। নীলার বাসার সামনে এসে নীলাকে নামিয়ে দিলাম। এরপর নীলা আমার হাতের মধ্যে একটা চিমটি কেটে দৌড়ে পালিয়ে গেল। আমি ধরতে পারলাম না। এরপর আমিও হাসি মুখ নিয়ে সেখান থেকে চলে আসলাম সোজা বাসায়। বাসায় আসার পরই ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর মা এসে আমাকে বলল, হারামজাদা, এভাবে দিনের পর দিন টই টই করে ঘুরে বেড়াবি, অথচ তোর বাবার অফিসে গিয়ে একটু ব্যবসাটা দেখাশোনা করবি না? তোর বাবা কি এত বড় ব্যবসাটা একা একা দেখাশোনা করতে পারে? তোকে আজকে যেতে বলেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যা। দুপুরবেলা কি আর কেউ অফিস করে? কালকে থেকে অফিসে যাব। আজকে আমি যেতে পারবো না, আমার শরীর এখন ক্লান্ত, তাই আমি খাবার খেয়ে সোজা ঘুম দেবো। এটা আমাকে কোনো কিছু বলতে আসিস না। তোর যদি মন চায় তাহলে তুই তোর বাবাকে ফোন করে এই কথাটা বল, আমাকে কোনো কিছু বলতে আসবি না। আমি তো ফোন করবো না ওনাকে ফোন করলে এক গাদা কথা শুনিয়ে দেবে। আমি তার কথাবার্তা এখন শুনতে পারবো না। ফোন দিলে বকা দেওয়া শুরু হবে। আমি রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যেই মাত্র শুয়ে পড়লাম তখনই আমার মোবাইলটা বেজে উঠলো। দেখলাম নীলা কল দিয়েছে।
এরপর নীলার সঙ্গে আমি কথা বলতে শুরু করলাম। এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। রাতের বেলা একটু পড়তে বসলাম। পড়ার সময় বাবা আমার রুমে প্রবেশ করলো। বাবা রুমে প্রবেশ করার পর আমি একটু চমকে গেলাম, কারণ বাবা সচরাচর আমার রুমে আসে না। বাবা রুমে এসে আমাকে বলতে লাগলো, কিরে, তুই কি পড়াশোনা করছিস নাকি মোবাইলের মধ্যে নাটক দেখছিস? কোনটা? বই সামনে রেখে মোবাইলটা টেপার কোনো প্রয়োজন আছে কি? তাহলে বইটা বন্ধ করে মোবাইলটা চালা। বাবা না, আসলে একটা বিষয় ইউটিউব থেকে জানার দরকার ছিল, তার জন্য মোবাইলটা হাতে নিয়েছি। আর তখনই তুমি আসলে। আসলে তোমার এন্ট্রিটা এরকম ভুল সময় হয়, এটা কি আমার দোষ? আমি তোকে প্রশ্ন করলাম আর তুই আমাকে প্রশ্ন করছিস, হারামজাদা। এখন শোন, কালকে থেকে অফিসে যাবি। আমি আর একা সামলাতে পারছি না। ম্যানেজারকেও তো আমি বিশ্বাস করতে পারছি না, কারণ সবকিছু ম্যানেজারের উপর ছেড়ে দিলে তো আর অফিস চলবে না, তাই না? এত বড় হয়েছিস আর তুই ছাড়া তো আমাদের আর কেউ নেই। এসব কিছুর ভার তো তোকে নিতে হবে। বাবা, আমাকে আরো কয়েকটা দিন সময় দাও, তারপর থেকে আমি অফিসে বসবো। না হয় ফাইনাল পরীক্ষাটা দেওয়ার পরে না হয় অফিস শুরু করবো আমরা। আমার তো ফাইনাল পরীক্ষা। তোর ফাইনাল পরীক্ষার আরো অনেক দেরি আছে। আমাকে কোনো কিছু বোঝাতে আসিস না। আমি কিন্তু পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি, তাই আমি খুব ভালো করে জানি। আর তুই যে কি রেজাল্ট করবি সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। এই পর্যন্ত তো তোর ভালো একটা রেজাল্ট দেখতে পেলাম না। মেঘলাকে দেখ, মেঘলা কত ভালো রেজাল্ট করে, আর তুই 10-এ পাশ করিস। কালকে থেকে অফিসে যাবি। আমি কালকে সবার সঙ্গে তোর পরিচয় করিয়ে দেব। কালকে ভার্সিটিতে যাবি নাকি? এখন ঘুমা, পরে না হয় বলবি ঘুমাতে পারিনি, তাই অফিসে যাব না। বাবার উপর কোনো কথা বলতে পারলাম না, কারণ বাবা যেটা বলে সেটাই করতে হবে। এটা ছাড়া কোনো কিছুই করার নেই। বাবা চলে গেল। বাবা চলে যাওয়ার পর আমি নীলাকে কল দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পরে নীলা ফোনটা হাতে নিল। এপাশ থেকে বলতে লাগলাম, তোমার ভাগ্যটা এতটা ভালো যে আজকে তুমি আমার কাছাকাছি আসলে, আর আজকেই তুমি একটা খুব ভালো সংবাদ শুনতে পারবে। এখন আমি যে কথাটা তোমাকে বলবো সেটা শুনে তুমি এতটা খুশি হবে যে। কি হয়েছে সেটাই বলো। এমন হেয়ালি করবে না। নিশ্চয়ই কোনো আকাম কুকাম করে এসেছো, আর আমাকে দিয়ে সেটা তুমি সলভ করতে চাচ্ছ। আরে ধুর, তুমি সব কি বলো? আমাকে দেখে কি তোমার ওরকম মনে হয় নাকি? হ্যাঁ, আমি একজন ভদ্র ছেলে। আচ্ছা, এখন কাজের কথা আসি। সেটা হলো, বাবা আমাকে কালকে থেকে অফিসে জয়েন করার জন্য বলছে। আমি না করলাম তবুও বাবা মানবে না। ম্যানেজারকে দিয়ে সবকিছু করাবে না, কারণ ম্যানেজার সাহেবকে তার সুবিধার মনে হয় না। সেজন্য আমাকে জয়েন করতে হবে। তাই কালকে ভার্সিটি যাচ্ছি না, অফিসে যাব। যাক, আলহামদুলিল্লাহ। এই খবরটা শোনার পরে আমি সত্যি অনেক বেশি খুশি হয়ে গেছি। তোমার তাহলে একটা ব্যবস্থা হয়ে গেল। এখন তো আমাদের লাইন ক্লিয়ার, তাই না? আর কোনো চিন্তা করতে হবে না আমাদের। শোনো, আমি হচ্ছি মা বাবার একমাত্র সন্তান। আমি আমার মাকে যেটা বলবো মা আমার জন্য সেটাই এনে দিতে পারবে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে, মেঘলার বিয়ে না হওয়া পর্যন্ত কি তোমার বাবা মা তোমাকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে? আগে কিছুদিন তুমি অফিসে যাওয়া আসা করো, কয়েক মাস দেখো। তারপর নয় তুমি আমার বাসায় আমার জন্য প্রস্তাব পাঠাবে। আর বাকিটা না হয় আমি ম্যানেজ করে নিব। অত টেনশন করতে হবে না, আমি আছি তো তোমার পাশে। হ্যাঁ, এই ভরসাটার জন্যই তো এখন পর্যন্ত জেগে আছি। তা ম্যাডাম, আমার তো আজকে খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে তো আবার অফিসে আছে। জীবনের প্রথম অফিসে যাব, তাই খুব সকালে আমাকে ফোন করে জাগিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? আর একটু মিষ্টি সকালবেলা পেলে মন্দ হতো না, কারণ প্রথম দিন অফিসে যাব তো। যদি মিষ্টি খেতে মনে চাই তাহলে এখনই আসো, কারণ আপু ঘুমিয়ে গিয়েছে। এখন যদি বাসায় নিচে আসতে পারো তাহলে মিষ্টি খেতে পারবে। সকালবেলা তো আসতে পারবে না, খুব তাড়াহুড়ো লাগবে। আর তোমার যে ঘুম, সে ঘুম আর তোমার ভাঙবে না। আর আসার সময় ফুচকা নিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু টাকা পয়সা তো আমার কাছে নেই। আচ্ছা, এখন আমি আমার টাকা নিয়ে আসি, তারপর আসলে তোমার কাছ থেকে টাকা দিয়ে দিও। হ্যাঁ। আর ফুচকার বিলটা কিভাবে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানি। আর বিলটা একদম নগদে শোধ করে দিব। কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি বাসা থেকে খুবই লুকিয়ে বেরোলাম। বের হয়ে রাস্তা থেকে ফুচকার দোকানে এসে ফুচকা নিয়ে নীলা বাসার সামনে চলে আসলাম। নীলা বাসার সামনে এসে দেখলাম নীলা আগে থেকে দাঁড়িয়ে আছে। নীলা আমাকে দেখে শক্ত করে এসে জড়িয়ে ধরলো। নিজেই আমার ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 5 মিনিট পরেই ছেড়ে দিলাম। নীলা হাবাচ্ছে, আমিও হাবাচ্ছি। নীলা বলল, আমি তো আপনার ফুচকা টাকা দিয়ে দিয়েছি, তা এখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তো দেখার আগে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আর অফিসে যাচ্ছেন সেটার জন্য একটা মিষ্টি দিলাম। কিন্তু আমার তো আরো মিষ্টি লাগবে। এই মিষ্টি তো আর পেট ভরবে না। আমি তো পেট ভরানোর জন্য তোমার কাছে এত করে কষ্ট করে এসেছি। তুমি জানো আমি বাসা থেকে কত কষ্ট করে বেরিয়েছি। যদি বাবা জানতে পারে যে আমি বাইরে এসেছি, তাহলে আমাকে কি করবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। ওনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। আর কিছুদিন পরে তুমি সন্তানের বাবা হবে। ভয় পাও,
তাই ভয় পাওয়াটা তোমার জন্য ভালো, কারণ তুমি যে মানুষ, ভয় পাওয়ার কথা। এরপর নীলার সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমি চুপচাপ ঘুমিয়ে গেলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে নীলা এবং শাহরিয়ারের কর্মকাণ্ডগুলো দেখে নিলাম। দেখে মনে হচ্ছে দুইটাকে এমন মাইট দেই যে আর কখনো উঠে দাঁড়াতে পারে না। তবে শাহরিয়ারকে যেভাবে হোক ওর কাছ থেকে আমাকে আলাদা করতেই হবে। কালকে ভার্সিটিতে আসুক, তারপর একটা ব্যবস্থা করব আমি। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। দুজন দুজনকে এত গভীর প্রেমে পড়ে গিয়েছে, এটা আমি কি করে সহ্য করব? এদিকে আমি পরদিন সকালবেলা রেডি হয়ে অফিসে চলে আসলাম। এভাবে পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। মেঘলা আমাকে প্রায় কল দিত, কিন্তু তার কথাগুলো ছিল অনেকটা রাগী টাইপের। সে আমাকে কেমন যেন নীলার সঙ্গে সহ্য করতে পারতো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি মেঘলা আমাকে ভালোবাসে, আমার এবং নীলার বিষয়টা মেনে নিতে পারছে না। তবে আমিও মেঘলাকে কোনো কিছু বলিনি, কারণ শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ নেই। একদিন আমি অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম মেঘলা অফিসে এসছে। আমি মেঘলাকে আমার ক্যাবিনে আসতে বললাম। মেঘলা ক্যাবিনে আসার পর আমাকে বলতে লাগলো, তোকে অনেকবার বলেছি নীলার জীবন থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আজ তো তোকে এমন অবস্থা করব যে তুই কারোর সঙ্গে মুখ দেখাতে পারবি না। এই বলে মেঘলা আমার ক্যাবিনের দরজা বন্ধ করে দিল। আমি এবং সেটা দেখে মুচকি মুচকি হাসছি, কারণ যাই কিছু করুক না কেন কোনো লাভ হবে না, কারণ ভেতরে এমন একজন মানুষ রয়েছে যে সবকিছু দেখতে পাচ্ছে। আমার টেবিলের নিচে রয়েছে। লুকিয়ে মেঘলা তার নিজের জামা কাপড় ছিঁড়তে শুরু করলো, এরপর চিৎকার দিতে লাগলো আর আমার উপর এসে ঝাঁপিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই অফিসে যত লোকজন ছিল সকলে চলে আসে। সকলে আসার পর সে মিথ্যে কথা বলতে থাকে। আমি এসেছিলাম আপনার স্যারের সঙ্গে দেখা করার জন্য। আমার একটা চাকরির প্রয়োজন ছিল, কিন্তু সে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার এসব করার চেষ্টা করেছে। তাই নাকি? আমি তোর সঙ্গে এসব করার চেষ্টা করেছি, তাই না? তার মানে আমি তোকে ধর্ষণ করার চেষ্টা করেছি? বিষয়টা ভালো কথা। ম্যানেজার সাহেব, আপনিও আসেন। আর এখানে যত লোকজন রয়েছেন সকলেই জানেন আমার ব্যাপারে। আমি আমার বাবার আদর্শ মেনে বড় হয়েছি ছোটবেলা থেকে। আপনাদেরকে আমি দুইটা জিনিস দেখাবো। একটা হলো, উনি হয়তো ভুলেই গিয়েছেন যে আমার ক্যাবিনে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, আর সেটা ভয়েস রেকর্ডেড সহ। আরেকটা হলো, তার নিজেরই ছোট বোন আমার ক্যাবিনে ছিল, আর আমি সবাইকে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখালাম। সকলে সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখে মেঘলাকে ছিছি করতে লাগলো। সে সময় নীলা গিয়ে একটা থাপ্পড় মারলো মেঘলাকে। নীলা সবার সামনে বলতে লাগলো, আপু, তুই এরকম একটা কাজ করতে পারবি, এটা আমার ভাবনার বাইরে ছিল। তোকে আমি কত সম্মান করতাম, আর তুই সেই সম্মানের জায়গাটা রাখলি না। তুই যদি আমাকে এভাবে বলতি, আমি নিশ্চয়ই সরে যেতাম। কিন্তু এতটা নিচে নামার কোনো প্রয়োজন ছিল না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেখানে তোর কোনো জায়গা হবে না। আমি তো এসেছিলাম শাহরিয়ারের সঙ্গে দেখা করার জন্য, আর দেখা করতে এসে যে এরকম একটা কাহিনী নিজের চোখে দেখতে পারবো, সেটা সত্যি অসাধারণ। আমি এখানে না থাকলে হয়তো তুই আমাকে বাসায় গিয়ে যেটা বলতি, আমি সেটাই বিশ্বাস করতাম, কারণ তুই আমার বড় বোন। তোর কথা বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। এখন আমার মনে হচ্ছে আমি একটা সঠিক মানুষকে ভালোবেসেছি, এবং তাকেই জীবনসঙ্গী হিসেবে পাবো। মেঘলা মাথা নিচু করে অফিস থেকে বের হয়ে গেল। আমি আর কোনো কিছু বললাম না। পরের দিন সকালবেলা মা বাবাকে পাঠালাম নীলার বাসায় যাওয়ার জন্য। আর মা বাবা বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয় না। নীলার মা বাবাও রাজি হয়ে যায়। যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি, সে কারণে ওর পরিবার কোনো অমত করেনি, আর পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয়ে যায়। এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। ভিতরে যাব, বাসায় রাজীব রয়েছে। রাজীব আমাকে বলতে লাগলো, দোস্ত, যা কিছু হয়েছে তুই সব কিছু ভুলে যা। এখন তো নতুন জীবন শুরু হচ্ছে। তুই নীলাকে নিয়ে ভালো থাক, আর আমি না হয় মেঘলাকে একটু ট্রাই করে দেখি কিনা আপনাকে বিয়ে করতে পারি কিনা। অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু সে কি আমাকে মেনে নেবে? অবশ্যই তোকে মেনে নেবে, তুই শুধু একটু লেগে থাক, হয়ে যাবে। তুই ছাড়া তো এখন মেঘলা বাসার কেউ রইলো না, কারণ তোর ভাবি তো এখন এখন তো আর মেঘলার সঙ্গে কথা বলতে দেবে না, তাই না? খুনও করে ফেলতে পারে। রাজীবের সঙ্গে কথা বলে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দরজা লক করে সামনে তাকালাম। সামনে তাকিয়ে দেখতে পেলাম বেনারসি পরে বসে আছে আমার নতুন বউ। সে এসে আমাকে সালাম করতে লাগলো। আমি তাকে তুলে ফেললাম, বুকে জড়িয়ে ধরলাম। সে সময় আমাকে বলতে লাগলো, এখন থেকে আমি ছাড়া তুমি কারোর সঙ্গে কথা বলবে না, এমনকি অফিসের যে কলিগ রয়েছে তাদের সঙ্গে তুমি কথা বলবে না। যদি কথা বলো আর যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। একটা কথা, তোমার যে বান্ধবী মেঘলা, ওনার সঙ্গে কথা বললে তোমার যে কী অবস্থা করবো সেটা তুমি ভাবতেও পারবে না। আমি চাই না আমার ভাগ অন্য কেউ নিয়ে যাক। ঠিক আছে, এই যে
আজকে তোমাকে তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম আর কখনো কোনো মেয়ের সঙ্গে আমি কথা বলবো না। আর এমনিতেও আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলতাম না। তোমার বোন আমার বান্ধবী ছিল, সেই কারণে কথা বলতাম। আমি এখনো বলছি, ওকে শুধুমাত্র আমার বান্ধবীর চোখে দেখেছি, বন্ধুর চোখে দেখেছি, এছাড়া আর কোনো কিছু দেখিনি। আর আজকে থেকে তো আর কখনো কথা বলবো না। এবার খুশি? হ্যাঁ, এবার খুশি। আর আজকে তোমাকে এত আদর করব যে এতদিনে সব কিছু আজকে পুষিয়ে দেব। তোমার তো আরও অনেক কিছু চাই, তাই না? আর আজকে আমাকে এত আদর করতে হবে যেন কিছুদিন পরে নতুন পুতুল আসে। হ্যাঁ, আপনি? হ্যাঁ, আপনি সেই নতুন পুতুল আনার জন্যই তো ব্যবস্থা করছি। না হলে কি আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম? তাড়াতাড়ি চলো, আমাদের ছেলে মেয়ের স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে তো। আস্তে কথা বলো, বাইরে তো রাজীব দাঁড়িয়ে আছে। ওরা যদি শুনতে পারে লজ্জায় পড়ে যাব, লজ্জায় পড়ে যাবো দুজনেই। আর আগে লাইট বন্ধ হবে, তারপরে আপনার ভালোবাসা। আমি লাইট বন্ধ করে নীলাকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। বাকিটা আপনাদের না জানলেও চলবে। আপাতত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আর এভাবে না চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।